বুদ্ধদেব ভট্টাচার্য 1960-এর দশকের মাঝামাঝি সময়ে সিপিআইএমে যোগ দেন। তিনি 1977 সালে মাত্র 32 বছর বয়সে নির্বাচনী এলাকা কাশীপুর উত্তর কলকাতা থেকে তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থী প্রফুল্লকান্তি ঘোষকে পরাজিত করে প্রথমবারের মতো বিধানসভায় প্রবেশ করেন। বুদ্ধদেব ভট্টাচার্য তার মন্ত্রিত্ব এবং মুখ্যমন্ত্রিত্ব থাকাকালীন কি কি উন্নয়নমূলক কাজ করেছেন এবং তার সাথে তার নেয়া কোন কোন সিদ্ধান্তগুলি মানুষ ভালো চোখে নেয়নি, যা পরবর্তীকালে তীব্র সমালোচনার সৃষ্টি করেছে। তিনি কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব KIFF এর পৃষ্ঠপোষকতা করেন এবং একে আন্তর্জাতিক মানে উন্নতি করার জন্য চেষ্টা করেন। এর মধ্যে নন্দীগ্রাম ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে যা একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অধ্যায়। এই লালগড় আন্দোলন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হিসাবে চিহ্নিত হয়। সিঙ্গুরের পরিস্থিতি ক্রমেই অশান্ত হয়ে ওঠে। দীর্ঘদিনের এই বিক্ষোভ এবং বিরোধের জেরে শেষ পর্যন্ত টাটা মোটরস 2008 সালে সিঙ্গুর ছেড়ে গুজরাটের সানন্দে গাড়ি কারখানা সরিয়ে নিয়ে যায়। কলকাতার পাম এভিনিউয়ের একটি দুকামরা সরকারি ফ্ল্যাটে সরল জীবনযাপন করতেন বুদ্ধদেব ভট্টাচার্য। সাথে ছিলেন স্ত্রী মীরা ভট্টাচার্য এবং কন্যা সুচেতনা ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য একজন ভারতীয় রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি 1944 সালের 1 মার্চ ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার এক পণ্ডিত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিখ্যাত বাঙালি কবি সুকান্ত ভট্টাচার্যের এক সম্পর্কের ভাগ্নে, যিনি তৎকালীন আধুনিক বাংলা কবিতায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য নিজে একজন প্রখ্যাত কবি হিসাবে পরিচিত ছিলেন। তার পিতার নাম উমেশচন্দ্র ভট্টাচার্য এবং মাতার নাম উমাবতী দেবী। বুদ্ধদেব ভট্টাচার্য একটি মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার শৈশব অতিবাহিত হয় কলকাতাতেই। তার শিক্ষা জীবন শুরু হয় কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যালয় নামক একটি স্কুলে। এরপরে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার শিক্ষা জীবনে তিনি মেধাবী ছাত্রী হিসাবে পরিচিত ছিলেন এবং বাংলা সাহিত্যের প্রতি তার গভীর আগ্রহ ছিল। বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনৈতিক জীবন শুরু হয় 1960-এর দশকে, যখন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। সেই সময় তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয় হন এবং কমিউনিস্ট আদর্শের প্রতি আকৃষ্ট হন। বুদ্ধদেব ভট্টাচার্য 1960-এর দশকের মাঝামাঝি সময়ে সিপিআইএমে যোগ দেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, CUSU এবং ছাত্র ফেডারেশনের সাথে যুক্ত ছিলেন। তার রাজনৈতিক দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলী তাকে দ্রুত পার্টির উচ্চপদে উঠে আসতে সাহায্য করে। তিনি 1977 সালে মাত্র 32 বছর বয়সে নির্বাচনী এলাকা কাশীপুর উত্তর কলকাতা থেকে তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থী প্রফুল্লকান্তি ঘোষকে পরাজিত করে প্রথমবারের মতো বিধানসভায় প্রবেশ করেন এবং জ্যোতি বসুর নেতৃত্বাধীন সরকারে বিভিন্ন দায়িত্ব পালন করেন। এরপর থেকে তার রাজনৈতিক কেরিয়ার দ্রুত এগিয়ে যায়। 1977 থেকে 1982 সাল পর্যন্ত তথ্য ও জনসংযোগ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি আবার ওই একই আসন কাশীপুর উত্তর কলকাতা থেকে 1982 সালে কংগ্রেসের পুনরায় একই প্রার্থী প্রফুল্লকান্তি ঘোষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সেখানে মাত্র 782 ভোটের ব্যবধানে বুদ্ধদেব ভট্টাচার্য পরাজিত হন এবং এই পরাজয়ের পরে তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে দলীয় কাজে মনোনিবেশ করেন। এরপরে তিনি 1987 সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েন। সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন কংগ্রেসের অশোক মিত্র এবং নির্বাচনের ফলাফলে তিনি একক সংখ্যাগরিষ্ঠতার সাথে জয়লাভ করেন এবং পরবর্তীতে টানা 5 বার অর্থাৎ 1987 থেকে 2011 সাল পর্যন্ত এই আসন তিনি ধরে রাখেন। 1987 থেকে 1996 সাল পর্যন্ত তথ্য ও সংস্কৃতি মন্ত্রী এবং 1996 থেকে 1999 সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1999 সালে জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের শেষ লগ্নে জ্যোতি বসুর অসুস্থতার কারণে উপমুখ্যমন্ত্রী হিসাবে কিছু সময় দায়িত্ব পালন করেন বুদ্ধদেব ভট্টাচার্য। এইভাবে একের পর এক নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে বুদ্ধদেব ভট্টাচার্যের নাম শীর্ষ পরিষদ সদস্যের আসনে স্থান পায় এবং তিনি অতি বিচক্ষণতার সাথে গঠনমূলক বিভিন্ন রকম কাজ করতে থাকেন এবং এগিয়ে যেতে থাকেন। বিশিষ্ট মহলে মনে করা হয় এই সময়টি বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য ছিল এক স্বর্ণযুগের সময়। টানা 25 বছর একের পর এক নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হতে থাকেন। এরপর আসে 2001 সালের বিধানসভা নির্বাচন। পুনরায় যাদবপুরে অবিংশবাদী বিজয়ী হন তিনি। বামফ্রন্টের নেতৃত্বে 199টি আসন পেয়ে মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য। এরপরে আসে বামফ্রন্টের স্বর্ণযুগ। 2006 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে বামফ্রন্ট 235টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে। সেই সময় যাদবপুরের প্রধান বিরোধী প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের প্রার্থীরা, তবে বুদ্ধদেব বিপুল ভোটে জয়ী হন। এবার 2011 সালের বিধানসভা নির্বাচন এবং তার ফলাফল কি হলো এবং সেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থান কি ছিল
তা নিয়ে বিস্তারিত আলোচনায় আসছে। কিন্তু তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ যে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। 2011 সালের বিধানসভা নির্বাচনে যাওয়ার আগে আমরা জেনে নিই বুদ্ধদেব ভট্টাচার্য তার মন্ত্রিত্ব এবং মুখ্যমন্ত্রিত্ব থাকাকালীন কি কি উন্নয়নমূলক কাজ করেছেন এবং তার সাথে তার নেয়া কোন কোন সিদ্ধান্তগুলি মানুষ ভালো চোখে নেয়নি, যা পরবর্তীকালে তীব্র সমালোচনা সৃষ্টি করেছে, যার ফলে তার রাজনৈতিক কেরিয়ারে অনেক খারাপ প্রভাব ডেকে নিয়ে এসেছে। 2001 সালে 6ই নভেম্বর বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। তিনি জ্যোতি বসুর উত্তরসূরি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তার শাসনামলে পশ্চিমবঙ্গের শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়। তিনি রাজ্য তথা প্রযুক্তি শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং কলকাতাকে একটি আধুনিক মহানগরী হিসাবে গড়ে তোলার চেষ্টা করেন। তার শাসনামলে 2000 সাল থেকে 2011 সাল পর্যন্ত রাজ্যের উন্নয়ন এবং আধুনিকীকরণের জন্য বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প তিনি উদ্বোধন করেছিলেন। তার উদ্বোধন করা বেশ কিছু উল্লেখযোগ্য প্রকল্প এবং বেশ কিছু উল্লেখযোগ্য উদ্যোগগুলি হল: নাম্বার 1, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব KIFF। তিনি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব KIFF এর পৃষ্ঠপোষকতা করেন এবং একে আন্তর্জাতিক মানে উন্নীতি করার জন্য চেষ্টা করেন। তিনি এই KIFF উৎসবের উদ্বোধন করেন এবং বাংলা চলচ্চিত্র শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবার আসি নাম্বার 2, নিউ টাউন রাজারহাট। কলকাতার উপকণ্ঠে রাজারহাটে নিউ টাউন প্রকল্পের উদ্বোধন করেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই প্রকল্পটি কলকাতার একটি আধুনিক মহানগরী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে তৈরি করা হয়। এটি আবাসন, বাণিজ্যিক এবং তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আসি নাম্বার 3, সল্টলেক সিটি। কলকাতার সল্টলেক এলাকার তথ্য প্রযুক্তি আইটি হাব গড়ে তোলার জন্য তিনি বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন। সল্টলেক সিটি কলকাতার একটি গুরুত্বপূর্ণ শিল্প বাণিজ্যিক কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে বর্তমানে। নাম্বার 4, দ্বারকেশ্বর তাপসী নদী সংযোগ প্রকল্প। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের জলসম্পদ ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য এই প্রকল্পের উদ্বোধন করেন, যা কৃষি ও পানীয় জল সরবরাহের উন্নয়নে সাহায্য করে। নাম্বার 5, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তিনি রাজ্যে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্য বেশ কিছু তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারণ। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারণের কাজ শুরু করেছিলেন। এই প্রকল্পটি রাজ্যের শিল্প ও গৃহস্থালী বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখে। এবার আসি নাম্বার 6, মেট্রো রেলের সম্প্রসারণ। বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে মেট্রো রেলের সম্প্রসারণের কাজ শুরু হয়। কেন্দ্রীয় সরকারের সাথে সাথে তিনি মেট্রো রেলের নতুন রুট ও স্টেশনগুলি উদ্বোধন করেন, যা কলকাতার যাতায়াত ব্যবস্থাকে উন্নত করে। এবার আসি নাম্বার 7, শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্র। তিনি রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্রে উদ্বোধন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন বিভাগ ও গবেষণা কেন্দ্র। এবার আসি নাম্বার 8, হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র। বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের বিভিন্ন স্থানে নতুন হসপিটাল এবং স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করেন। এর মধ্যে কলকাতার বাইরে গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এবার আসি নাম্বার 9, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রকল্প। তিনি কলকাতা এবং অন্যান্য জেলায় সাংস্কৃতিক কেন্দ্র ও ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল যুবভারতী ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও সংস্কার। এবার আসি নাম্বার 10, তথ্য প্রযুক্তি পার্ক। বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নের জন্য বেশ কিছু আইটি পার্ক উদ্বোধন করেন। এর মধ্যে কলকাতার সল্টলেক সিটিতে অবস্থিত আইটি হাবগুলি বিশেষ উল্লেখযোগ্য। এবার আসে নাম্বার 11, কৃষি উন্নয়ন প্রকল্প। তিনি কৃষকদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করেন, যার মধ্যে সেচ প্রকল্প, কৃষি ঋণ সহায়তা এবং কৃষি গবেষণা কেন্দ্র উল্লেখযোগ্য। এবার আসি নাম্বার 12, পরিবহন ও অবকাঠামো উন্নয়ন। বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের সড়ক এবং রেল অবকাঠামো উন্নয়নের জন্য বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করেন। এর মধ্যে বিভিন্ন স্থানে নতুন সড়ক, ফ্লাইওভার এবং ব্রিজ উল্লেখযোগ্য। পরিশেষে এটুকু বলা যেতে পারে বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার উদ্বোধন করা প্রকল্পগুলি রাজ্যের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার শাসনামলে পশ্চিমবঙ্গের আধুনিকীকরণ এবং শিল্পায়নের জন্য বেশ কিছু যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনৈতিক জীবনে এসব ভালো কাজ এবং উন্নয়নের মাঝেও রয়েছে কিছু বিতর্কপূর্ণ অধ্যায়, যা তার শাসনামলে 2000 থেকে 2011 সাল অবধি পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। এর মধ্যে নন্দীগ্রাম ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে যা একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অধ্যায়। এটি 2007 সালে সংঘটিত হয় এবং পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় নন্দীগ্রাম এলাকায় কৃষি জমি অধিগ্রহণ ও শিল্পায়নের বিরুদ্ধে স্থানীয় কৃষকদের প্রতিবাদের ফলাফল হিসাবে দেখা দেয়। এই ঘটনাটি রাজ্য এবং জাতীয় পর্যায়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিকে আমূল বদলে দেয়। এই নন্দীগ্রামে ইন্দোনেশিয়ার সালিম গ্রুপের সহযোগিতায় একটি রাসায়নিক হাব নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। এই প্রকল্পের জন্য প্রায় 10,000 একর কৃষি জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। স্থানীয় কৃষকরা তাদের জমি হারানোর আশঙ্কায় তীব্র প্রতিবাদ শুরু করেন। তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন এবং প্রকল্প বাতিলের দাবি জানান। এই ঘটনাকে কেন্দ্র করে 2007 সালের 14ই মার্চ বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ নন্দীগ্রামে আন্দোলনকারীদের উপর গুলি চালায়। এই ঘটনায় 14 জন প্রাণ হারান এবং
শতাধিক মানুষ আহত হন। এই ঘটনা রাজ্য ও জাতীয় পর্যায়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি করে। পরিস্থিতি আয়ত্তের বাইরে যাওয়ায় শেষ পর্যন্ত সরকার প্রকল্পটি বাতিল করতে বাধ্য হয়। এই ঘটনাটি বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের জন্য একটি বড় বিতর্ক ও রাজনৈতিক সংকট তৈরি করে। মনে করা হয় এই ঘটনা যদি তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার যথেষ্ট মানবিক সহযোগে সমস্যার সমাধান করতেন এবং একটা ইন্ডাস্ট্রির প্রয়োজনীয়তা যে কতটা তা কৃষকদের বোঝাতে সচেষ্ট হতেন, তাহলে হয়তো এতটা ভয়াবহ কাণ্ড হতো না এবং এতগুলি তাজা প্রাণ অজরে চলে যেত না। নন্দীগ্রাম ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি আমূল বদলে যায়। এই ঘটনাটি বামফ্রন্ট সরকারের জনপ্রিয়তাকে ব্যাপকভাবে ক্ষুণ্ণ করে এবং 2011 সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের পরাজয়ের পথ প্রশস্ত করে। এর সাথে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে ঘটে আরেকটি তীব্র বিতর্কিত ঘটনা। 2006 সালে পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়নের পথে দ্রুত অগ্রসর হতে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার হুগলি জেলার সিঙ্গুরে টাটা মোটরসের ন্যানো গাড়ির কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছিল। প্রায় 1000 একর কৃষি জমি অধিগ্রহণ করে সেই জমি টাটাকে বরাদ্দ দেওয়া হয়, যাতে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ এবং শিল্পায়নের গতি আসে। এই অবধি সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু এই অধিগ্রহণকে ঘিরে স্থানীয় কৃষকদের একাংশ অভিযোগ করে যে তারা পর্যাপ্ত ক্ষতিপূরণ পাচ্ছে না এবং অনেকেই ইচ্ছের বিরুদ্ধে তারা তাদের জমি হারাচ্ছে। দীর্ঘদিন ধরে এই বিষয়টি সরকারের নজরে আনার চেষ্টা করেন স্থানীয় কৃষক এবং ভুক্তভোগী জমিদাতারা, কিন্তু এই অবস্থার ভ্রুক্ষেপ না করে সমস্যা না মিটিয়ে টাটা গ্রুপকে কাজ চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়, আর তাতেই বাধে বিরোধ। জমি অধিগ্রহণের বিপক্ষে আন্দোলন গড়ে ওঠে, যার নেতৃত্বে ছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজনৈতিক শক্তি। এ কারণেই সিঙ্গুরের পরিস্থিতি ক্রমেই অশান্ত হয়ে ওঠে। দীর্ঘদিনের এই বিক্ষোভ এবং বিরোধের জেরে শেষ পর্যন্ত টাটা মোটরস 2008 সালে সিঙ্গুর ছেড়ে গুজরাটের সানন্দে গাড়ি কারখানা সরিয়ে নিয়ে যায়। শিল্প উন্নয়নের বড় প্রকল্পটি মুখ থুবড়ে পড়ায় রাজ্যে বিনিয়োগের পরিবেশ এবং সরকারের ভাবমূর্তিতে বিরূপ প্রভাব পড়ে। পরবর্তীতে সিঙ্গুরের জমি ফেরত দেওয়া নিয়ে বিভিন্ন আইনি এবং রাজনৈতিক স্তরে বহু টানাপোড়েন দেখা যায়, যা রাজ্যের রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। কিছু অংশের কৃষক, জমিদাতা এবং উদ্যোক্তা এর সাথে সরকার এদের মধ্যে যথেষ্ট সমন্বয়ের অভাব ছিল বলেই মনে করা হয় এবং এই সমন্বয় ও অচলাবস্থা বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার যথেষ্ট বিচক্ষণতার সাথে কাটিয়ে উঠতে পারেনি, আর তাতেই ঘটে বিপর্যয়। সিঙ্গুর থেকে টাটা এক প্রকার চলে যেতে বাধ্য হয়। এই বিতর্ক একদিকে পশ্চিমবঙ্গের শিল্পায়নের অভিপ্রায়কে প্রশ্নের মুখে দাঁড় করায়, অন্যদিকে কৃষিজীবী মানুষের স্বার্থ রক্ষায় সরকার ও বিরোধী দলের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। এবার আসি তৃতীয় সেই বিতর্কিত অধ্যায়, লালগড় আন্দোলন, যেটি চলেছিল টানা 2008 সাল থেকে 2011 সাল অবধি। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার আদিবাসী অধ্যুষিত এলাকায় সংগঠিত একটি বড় ধরনের গণ আন্দোলন ও সশস্ত্র সংঘাত হয়েছিল। এটি মূলত রাষ্ট্রীয় নিপীড়ন, মাওবাদী প্রভাব এবং শিল্পায়নের বিরুদ্ধে স্থানীয় জনগণের প্রতিবাদের সমন্বয়ে গড়ে উঠেছিল। এই আন্দোলনের সূত্রপাত হয় 2008 সালের নভেম্বরে, যখন শালবনীতে জিন্দাল গ্রুপের একটি ইস্পাত কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়ে বিক্ষোভ শুরু হয়। স্থানীয় আদিবাসীরা জমি অধিগ্রহণ ও পরিবেশগত ক্ষতির আশঙ্কায় প্রতিরোধ গড়ে তোলে, কিন্তু এই সমস্যাও সমাধান না করে তড়িঘড়ি শুরু হয় কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নিজে, এবং সেই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান থেকে ফেরার পথে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয় মাওবাদীদের ল্যান্ডমাইন হামলার শিকার হয়। এই ঘটনার পর পুলিশ লালগড়ে ব্যাপক দমননীতি চালায়, যা স্থানীয়দের ক্ষোভকে তীব্র করে তোলে। মাওবাদীরা এই আন্দোলনকে কাজে লাগিয়ে স্থানীয় জনগণকে সংগঠিত করে এবং পুলিশ ও সিপিআইএম এর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। 2008 সালের শেষে পিপলস কমিটি এগেইনস্ট পুলিশ অ্যাট্রোসিটিস PCAPA নামে একটি সংগঠন গঠিত হয়। এর নেতৃত্বে ছিলেন ছত্রধর মাহাতো, যিনি মাওবাদীদের সমর্থন পেয়েছিলেন। PCAPA রাস্তা অবরোধ করে পুলিশ ও প্রশাসনকে এলাকায় প্রবেশে বাধা দেয়। 2009 সালের জুন পর্যন্ত লালগড় মুক্ত অঞ্চল হিসেবে পরিচালিত হয়। 2009 সালের জুনে কেন্দ্রীয় সেনা ও পুলিশ যৌথভাবে অপারেশন লালগড় চালায়। এই অভিযানে মাওবাদীদের তাড়িয়ে এলাকায় সরকারি নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হয়। অভিযানের সময় নিরীহ গ্রামবাসী, বিশেষত মহিলাদের উপর নির্যাতন, গ্রেপ্তার এবং মিথ্যা মামলার অভিযোগ ওঠে। PCAPA সমর্থকরা পুলিশি সহিংসতাকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে অভিহিত করে। মাওবাদীরা সিপিআইএম কর্মী এবং পুলিশকে টার্গেট করে হামলা চালায়। সরকারি তথ্য অনুযায়ী 400 সিপিআইএম কর্মী এবং 300 পুলিশি সদস্য নিহত হয়। আদিবাসী পরিবারগুলি উভয় পক্ষের হামলা এবং ভয়ের মধ্যে আটকে পড়ে, অনেকেই জঙ্গল এবং প্রতিবেশী রাজ্যে পালিয়ে যায়। তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় PCAPA কে সমর্থন দিয়ে জঙ্গলমহলে রাজনৈতিক ভিত্তি মজবুত করে। এই সমর্থন 2011 সালের নির্বাচনে বামফ্রন্টের পতন এবং তৃণমূল কংগ্রেসের বিজয়ে ভূমিকা রাখে। এই লালগড় আন্দোলন বাম সরকারের শিল্পনীতির ব্যর্থতা ও দমনপীড়নের প্রতীক হয়ে ওঠে, যা 34 বছরের বাম শাসনের অবসান ত্বরান্বিত করে। PCAPA নেতা ছত্রধর মাহাতো 2009 সালে গ্রেপ্তার হন। এই লালগড় আন্দোলন
আন্দোলন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হিসাবে চিহ্নিত হয়। এটি শিল্পায়ন বনাম আদিবাসী অধিকার, রাষ্ট্রীয় সহিংসতা এবং গণ আন্দোলনের এক জটিল সম্পর্ককে উন্মোচিত করে। আন্দোলনের পরেও এলাকায় শান্তি এবং উন্নয়নের যথেষ্ট অভাব দেখা গেছে, যা রাজ্য সরকারের নীতির সীমাবদ্ধতা নির্দেশ করে। লালগড় আন্দোলন কেবল একটি সশস্ত্র সংঘাতই নয়, বরং এটি ছিল রাষ্ট্র, মাওবাদী এবং স্থানীয় জনগণের মধ্যে ক্ষমতা ও ন্যায়ের লড়াই। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের গতিপথ বদলে যায়, যা আজও আলোচনার কেন্দ্রবিন্দু। এর সাথেও বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে যে বিষয়গুলি বিতর্কের সৃষ্টি করে তা হল পুলিশি সহিংসতা ও বিরোধী দলগুলির উপর দমন পীড়ন। বুদ্ধদেব ভট্টাচার্যের শাসনামলে বিরোধী দলগুলির বিরুদ্ধে পুলিশি সহিংসতা এবং দমন পীড়নের অভিযোগ ওঠে। বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম এর সমর্থকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ ছিল। বিরোধী দলগুলির অভিযোগ ছিল যে সরকার তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দিচ্ছে এবং তাদের সমর্থকদের উপর নির্যাতন চালাচ্ছে। তার সাথে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি। বুদ্ধদেব ভট্টাচার্যের শাসনামলে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ ছিল যে সিপিআইএম এর সমর্থকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া হচ্ছে। এই কেলেঙ্কারিটি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সমালোচনা সৃষ্টি করে। তার সাথে রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন এবং সুযোগ সুবিধা নিয়ে বিতর্ক। বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের সময় রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ও সুযোগ সুবিধা নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়। কর্মচারীদের দাবি পূরণে সরকারের অনীহা নিয়ে সমালোচনাও হয় এবং এই বিতর্কটি সরকার এবং কর্মচারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। বুদ্ধদেব ভট্টাচার্যের শাসনামলে বেশ কিছু বিতর্কপূর্ণ ঘটনা ঘটে, যা তার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে। নন্দীগ্রাম ও সিঙ্গুরের মতো ঘটনাগুলি তার শাসনামলে সবচেয়ে বড় বিতর্ক হিসাবে চিহ্নিত হয়। এই ঘটনাগুলি তার সরকারের জনপ্রিয়তাকে প্রভাবিত করে এবং শেষ পর্যন্ত 2011 সালে বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর পরাজয়ের পথ প্রশস্ত করে। তবে তার উন্নয়নমূলক কাজগুলিও উল্লেখযোগ্য, যা পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি জটিল ও গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে বিবেচিত হয়। এইসব ভালো কাজ এবং তার সাথে বিতর্কপূর্ণ কাজের মাঝে আসে 2011 সালের বিধানসভা নির্বাচন এবং সেখানে বুদ্ধবাবু পুনরায় যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের মনীশ গুপ্তর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সেখানে তিনি আশাহত হন। ভোটের ফলাফলে 16,684 ভোটের ব্যবধানে বুদ্ধদেব ভট্টাচার্য পরাজিত হন। এই পরাজয়ের মাধ্যমে বামফ্রন্টের 34 বছরের শাসনের অবসান ঘটে এবং বুদ্ধবাবু রাজনৈতিক জীবনে বড় ধাক্কা খান। যাই হোক, কথায় আছে রাজনীতিতে উত্থান পতন থাকবেই। ব্যক্তিগত জীবনে বুদ্ধবাবুর স্বচ্ছ জীবনযাপন ও নীতিনিষ্ঠা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। তিনি কবিতা, নাটক রচনা এবং ফরাসি চলচ্চিত্রের অনুরাগী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর প্রভাব তার লেখায় প্রতিফলিত হতো। কলকাতার পাম এভিনিউয়ের একটি দুকামরা সরকারি ফ্ল্যাটে সরল জীবনযাপন করতেন বুদ্ধদেব ভট্টাচার্য। সাথে ছিলেন স্ত্রী মীরা ভট্টাচার্য এবং কন্যা সুচেতনা ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী থাকাকালীনও তিনি এই আবাসনেই থাকতেন। কিছু বিতর্কের মাঝেও একথা অবশ্যই বলা যায় তিনি পশ্চিমবঙ্গের জন্য যথেষ্ট ভেবেছিলেন এবং পশ্চিমবঙ্গের শিল্পের প্রসারে তার ভূমিকা এবং প্রচেষ্টা যথেষ্টই প্রশংসনীয়। তার সাথে বেকার সমস্যা সমাধানে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এবং পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক কৃষ্টি এবং ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য একজন রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি তিনি সাহিত্যিক এবং অনুবাদক হিসাবেও যথেষ্ট ভূমিকা অর্জন করেছিলেন। তার লেখা বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার ভিতর, যেটি লিখেছিলেন 1997 সালে। এটি একটি প্রবন্ধ গ্রন্থ। এটির বিষয় ছিল জীবনানন্দ দাশের কবিতা নিয়ে বিশ্লেষণ। এই বইয়ে তিনি কবিতার সংজ্ঞা, বৈচিত্র্য এবং জীবনানন্দ দাশের কবিতার অন্তর্গত দর্শন নিয়ে আলোচনা করেছেন। বইটির নামকরণ করা হয়েছে জীবনানন্দ দাশের বুনোহাস কবিতার একটি লাইন থেকে। তার আরও একটি লেখনী হল দুঃসময় নামক একটি নাটক, যেটি লিখেছিলেন 1993 সালে। এটির বিষয় ছিল সাম্প্রদায়িক হানাহানির বিরুদ্ধে মানবতার জয়। এই নাটকটি বই আকারে প্রকাশিত হয় এবং বিভিন্ন মহলে প্রশংসিত হয়। তার সাথে ফিরে দেখা নামক একটি রাজনৈতিক বিশ্লেষণও করেছিলেন, যেটি পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের প্রথম এবং শেষ দশকের অভিজ্ঞতা নিয়ে দুটি খণ্ড রচিত হয়েছিল। এটি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটি দলিল হিসাবে বিবেচিত হয়। তার সাথে স্বর্গের নিচে মহা বিশৃঙ্খলা নামক একটি রাজনৈতিক গ্রন্থ তিনি লিখেছিলেন, যেটির বিষয় ছিল সমাজতন্ত্র ও পুঁজিবাদের দ্বন্দ্ব নিয়ে গভীর বিশ্লেষণ। এই বইয়ে তিনি মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি থেকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। এর সাথে লিখেছেন নাৎসি উত্থান এবং পতন নিয়ে একটি ঐতিহাসিক বিশ্লেষণ, যেটির বিষয় ছিল নাৎসি জার্মানির উত্থান, বিকাশ এবং পতনের কারণ নিয়ে গবেষণামূলক আলোচনা। তার সাথে তিনি লিখেছেন একটি ভ্রমণ কাহিনী, যেটিতে নেপাল ভ্রমণের অভিজ্ঞতা এবং স্থানীয় সংস্কৃতির বর্ণনা তিনি করেছিলেন। বইটিতে নেপালের দর্শনীয় স্থান, লোককথা এবং ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এছাড়াও অজস্র বই তিনি লিখেছেন, যেমন পুড়ে যায় জীবন নশ্বর, যেটি 1999 সালে তিনি লিখেছিলেন। এটির ধরন ছিল সাহিত্য সমালোচনা এবং এর সাথে এটির বিষয় ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকর্মের মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ। এই গ্রন্থটি তার সাহিত্যিক দক্ষতার স্বাক্ষর বহন করে। তার সাথে রাজধর্ম ও ঐতিহাসের বিচার নামক একটি নাটক তিনি লিখেছিলেন, যেটি রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্বকে কেন্দ্র করে রচিত। এই নাটকগুলি সমকালীন বাস্তবতাকে প্রতিফলিত করে। তার সাথে চেনা ফুলের গন্ধ নামক একটি কাব্যগ্রন্থও তিনি লিখেছিলেন। এই
বইয়ে তার কবিতার ব্যক্তিগত আবেগ ও সমাজ চেতনার মিশ্রণ দেখা দেয়। এর সাথে তিনি কিছু ইংরেজি সাহিত্য অনুবাদ করেছিলেন, যেমন বিপন্ন জাহাজের নাবিক, যেটি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের দ্য স্টোরি অফ এ শিপরেকড সেলস এর অনুবাদ। এর সাথে তিনি অনুবাদ করেছিলেন আমি এই মায়াকভক্সি, যেটি ছিল রুশ কবির ভ্লাদিমির মায়াকভক্সির কবিতার অনুবাদ। বুদ্ধদেব ভট্টাচার্যের লেখনী রাজনীতি, সাহিত্য এবং সমাজ বীক্ষণের একটি অনন্য সমন্বয়। তাঁর বইগুলি শুধু বাংলা সাহিত্যেই নয়, ভারতীয় রাজনৈতিক চিন্তাধারায়ও গুরুত্বপূর্ণ দলিল। এসব কিছুর মাঝেও নিয়তি বলে একটি কথা রয়েছে, যার ডাক এলে আমাদের সবাইকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। বুদ্ধদেব ভট্টাচার্য 2024 সালের 8ই আগস্ট বৃহস্পতিবার সকাল 8:20 কলকাতার পাম এভিনিউয়ের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 80 বছর। গত কয়েক বছর ধরে তিনি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি, নিউমোনিয়া এবং হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। 2023 সালের আগস্টে নিউমোনিয়া আক্রান্ত হয়ে তিনি গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি হয়েছিলেন। তারপর থেকে তিনি অসুস্থ ছিলেন। এইভাবে চলতে চলতে 2024 সালের 7ই আগস্ট রাতে তার শ্বাসকষ্ট আরও বেড়ে যায় এবং 8ই আগস্ট সকালে অল্প কিছু খাওয়ার পর তার শারীরিক অবস্থা আরও অবনতি হয় এবং তার কিছুক্ষণের মধ্যেই তিনি শ্বাসযন্ত্রের বিকল হওয়ার কারণে মৃত্যুবরণ করেন। বুদ্ধদেব ভট্টাচার্য তার মরণোত্তর দেহ দান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তার দেহ নীলরতন সরকার মেডিকেল কলেজে দান করা হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গ তথা ভারতের রাজনীতিতে এক যুগের প্রতীক হিসাবে বিবেচিত হন। তাঁর শাসনমলের উত্থান পতন, শিল্পায়নের স্বপ্ন এবং ব্যক্তিগত মিতব্যয়িতার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সকলেই এক অধ্যায়ের সমাপ্তি অনুভব করেছেন। পরিশেষে দীপঙ্কর বিনোদন চ্যানেলের পক্ষ থেকে বুদ্ধবাবু আপনার বিদেয়ী আত্মার চিরশান্তি কামনা করি। ভালো থাকুন তারাদের দেশে। আপনাকে জানাই বিগ স্যালুট। বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনী নিয়ে আজকের ভিডিওটি এটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কোনো মতামত থাকলে আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং তার সাথে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।